সম্প্রতি একটি ঘটনা পশ্চিমবাংলার বুকে, মুর্শিদাবাদের ঘটনা। এবং একটি স্কুল পড়ুয়া তিনি তিলক এবং কণ্ঠীধারী নিয়ে স্কুলে গিয়েছিলেন, কিন্তু তাকে বাধাপ্রাপ্ত পেতে হলো এবং মাঠে নামলেন কে না, ইস্কনের তরফ থেকে মাঠে নেমে প্রতিবাদ জানানো হলো, তারপরেই অনুমতি পাওয়া গেল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন সমাজকর্মী জয়ন্ত ভৌমিক। জয়ন্তদা নমস্কার। এই যে বিষয়টা আমরা দেখছি যে তিলক এবং কণ্ঠীধারী পরে তিনি স্কুলে যাচ্ছিলেন এবং সেই ছোট্ট শিশুটি তাকে আটকালো স্কুল কর্তৃপক্ষ এবং তাকে স্কুলে ঢোকানোর জন্য ইস্কনকে মাঠে ময়দানে নেমে প্রতিবাদ করতে হলো এবং প্রতিবাদের ভঙ্গিটা ছিল একদমই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি বলবেন, পশ্চিমবাংলার বুকে, বাংলার বুকে, সোনার বাংলার বুকে এই ঘটনা দেখতে হলো, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা তো উত্তর ভালো দিতে পারবে বিজ্ঞান মঞ্চ। দীর্ঘ 34 বছর, আগে পিছিয়ে 77 বছর কমিউনিস্ট অপশাসন আর তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সংস্কৃতির ধ্বংস। একটা সময়ে এই কমিউনিস্ট পার্টি বিভিন্ন বিজ্ঞান চেতনাকে হাতিয়ার করে তাদের কমিউনিজমকে প্রতিষ্ঠা করে গেছে। আর সেই কমিউনিজমকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কখনো বিজ্ঞান মঞ্চের হাত ধরেছে, তো কখনো রেড ভলেন্টিয়ার্সের হাত ধরেছে। যখনই বাইরের টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে, রেড ভলেন্টিয়ার্স থাকছে না। আর এইদিকে বিজ্ঞান মঞ্চ আজকে প্রায় স্তিমিত, অস্তমিত। এই চর্চাটা শুরু করিয়েছিল তারা। সমস্ত কিছুর মধ্যে বিজ্ঞান চেতনা আনতে গিয়ে তারা বিভিন্ন দেশের যে সমস্ত স্থানীয় সংস্কৃতি, সেটা ল্যাটিন আমেরিকার আপনি মায়া সভ্যতা বলুন বা ভারতের সিন্ধু সভ্যতা বলুন, তার যে সংস্কার, তার যে সংস্কৃতি, সেটাকে ধ্বংস করা এবং স্থানীয় সংস্কৃতিকে ধ্বংস করে কমিউনিজমকে প্রতিষ্ঠা করবার প্রয়াস, তারই অঙ্গ এটা। আমরা ভারতীয় সংস্কৃতিতে একজন বিশেষ ব্যক্তির নাম পাই, শ্রীনিবাস আর রামানুজন। শ্রীনিবাস রামানুজন একজন বিশিষ্ট গণিতজ্ঞ, পৃথিবী বিখ্যাত গণিতজ্ঞ, কিন্তু কোনোদিন তিলক না কেটে উনি বাড়ির বাইরে যেতেন না। তাতে কিন্তু তার বিজ্ঞান চর্চায় ব্যাঘাত ঘটেনি। তো তিলক না কাটা অথচ হিজাব পরা, এই সংস্কৃতির আগমন কমিউনিস্ট পার্টির হাতে ধরে, যে কমিউনিস্ট পার্টি হিজাবটাকে চলতে দিয়েছিল সেদিন তারা এই যে তিলক কাটা আর সেই তিলক কাটার বিরুদ্ধাচরণ করেছিল। আজকে তাদেরই ধারক বাহক যে সমস্ত দিদিমণি মাস্টারমশাইরা আছেন, তাদের আইডিওলজিকে ফলো করছেন, তারা সেই ভুলগুলো করছেন। এর জন্ম দিয়ে গেছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি ভারতকে ধ্বংস করবার চক্রান্ত করে গেছে। আর সেই চক্রান্তের অংশীদার হিসেবে এই ম্যাডাম, যিনি এই ফতোয়াটা দিয়েছিলেন, তিনি বলতে পারবেন এখানে হিজাব পরে আসা যাবে না। আজকে ইস্কন বা হিন্দু সভ্যতা তারা সকলকে গ্রহণ করে, তার মতো করে গ্রহণ করে। আর সেই জায়গাটাতে সে তার প্রতিবাদও করেছে নিজস্ব ঘরানায়, খুব ভালো করেছে, করাটা উচিত ছিল। তার কারণ, যে হিজাবের তলায় আতঙ্কবাদীরা সীমান্ত পার হয়ে ভারতের সীমান্ত সুরক্ষা বল বিএসএফ জওয়ান বা সিআরপিএফ জওয়ানদের উপরে আক্রমণ শানায়, সেই হিজাবকে ব্যান না করে এই কমিউনিস্ট পার্টির আদর্শ যারা গ্রহণ করে রয়েছে, সেই মানসিকতা কিছু লোকজন ব্যান করবার চেষ্টা করছে। তিলক, তুলসীর মালা বা হিন্দু পরম্পরায় যে সমস্ত চিহ্নিত জিনিসগুলো আছে, সেগুলোকে ব্যান করবার চেষ্টা করছে। এটাও একটা বৃহত্তর চক্রান্তের অংশ। কেউ না জেনে করছে, কেউ জেনে করছে। এই করাটা তো করা, এবার বুঝে করুক, না বুঝে করুক, ভুল বুঝে করুক, যেভাবেই হোক কমিউনিজমেরই এটা ফলশ্রুতি। এর পিছনেও সেই কমিউনিস্ট পার্টিরই চক্রান্ত, ভিন্ন চক্রান্ত দায়ী, এটুকুই আমি বলব। জয়ন্তদা, এই বিষয়ে আমি যাব, যেমন আমাদের পশ্চিমবাংলার বুকে প্রচুর মাদ্রাসা আছে
সেই মাদ্রাসাগুলোতে কিন্তু যদি আমরা একটুখানি ঘুরে ফিরে দেখি, সেখানে কিন্তু যারা পড়ুয়া আছে তারা কিন্তু হিজাব পরেই যায়, এবং তাদের যে একদম আইডেন্টিটি, যে ড্রেস কোড, মাথায় একটা হিজাব দেওয়া বা মাথা ঢেকে যাওয়া মহিলারা যেভাবে যায়, তারা কিন্তু সেইভাবেই তাদের সেই মাদ্রাসাগুলোতে যায়। বা যারা মাদ্রাসা ছাড়াও এই মুসলিম ধর্ম বা মুসলিম সম্প্রদায়ের যে ছেলেমেয়েরা অন্য মানে ইন জেনারেল যে কলেজ ইউনিভার্সিটি বা ধরুন স্কুলে আছে, সেখানেও যখন যায় ইন জেনারেল স্টুডেন্টদের সাথে পড়াশোনা করে, সেখানেও কিন্তু তারা ওই হিজাব পরে বা তাদের যেটা ভূষণ সেটা করে যায়। কিন্তু এই ক্ষেত্রে কেন এই ধরনের ঘটনা, সেখানে কিন্তু কোনো অবজেকশন হয় না। বারবার কেন এই হিন্দুদের বা হিন্দুদের এই ড্রেস কোডের উপরে বারবার আক্রমণ করা হবে? এই বিষয়টাকে কেন করা হবে না? বা যদি মাদ্রাসাতে এই সম্প্রদায়ের জন্য ওই ড্রেস কোডই অ্যালাউ থাকে, তাহলে হিন্দুদের বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো আছে সেখানে কেন আমরা মানে হিন্দুদের এই যে তিলক এগুলোকে কেন সরকারিভাবেই বা কেন এটাকে লাইসেন্স করে দেওয়া হচ্ছে না বা হয় না কেন? যে না, যে যেরকম পারবে সেইভাবে আসতে পারে, পড়ে আসতে পারে, তিলক কেটে আসতে পারে। দেখুন, এখানে দুটো কথা বলার আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট, সরকারি স্কুল সরকার চালায়, সরকার সমস্ত সম্প্রদায়। কিন্তু মাদ্রাসা সরকারি এডেড, অর্থাৎ সরকার থেকে ভর্তুকি নিয়ে, আর তারা সেখানটাতে তাদের ইসলামের জন্য যে পরম্পরাগত শিক্ষা ব্যবস্থা সেটাকেই তারা বহন করবে, এই জন্যই তার নাম মাদ্রাসা। সেটা মাদ্রাসা না হয়ে যদি ইউনিফর্ম হতো তাহলে সেটা স্কুলই নাম হতো। আমাদের গুরুকুল নেই, এটা আমাদের দুর্ভাগ্য। হিন্দুর দেশ, 80% হিন্দু। আমরা ভোট পার্সেন্টেজে কেউ 50% ভোট পেলে সে অবধারিত হবে সেই ক্যান্ডিডেট যেতে, অথচ যে দেশের 80% জনসমর্থন হিন্দুর পক্ষে যাওয়া উচিত, যে দেশের জনগণের মধ্যে 80% নির্দিষ্ট একটি সম্প্রদায়ের, আমরা সেই সম্প্রদায়ের হয়ে কথা বলি না। দুই, আমরা কার কথা বলি? দ্বিতীয় সংখ্যাগুরু, ভারতবর্ষের দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায়কে আমরা বলি সংখ্যালঘু। এটা আরেকটি চক্রান্ত। দ্বিতীয় সংখ্যাগুরু যে, তাকে কি করে সংখ্যালঘু বলা যায়? তার পিছনে অনেক ছোট ছোট কমিউনিটি আছে, 50,000 নিয়ে পার্সিয়ান কমিউনিটি আছে। তো সেই সমস্ত কমিউনিটিগুলোকে আমরা হিসেবের বাইরে দিয়ে দিই। এটা একটা চক্রান্ত আছে, ভারত বিরোধী চক্রান্ত আছে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝতে হবে হিন্দুকে। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাকে হিন্দুর বুঝে নিতে হবে। ভারত ভূমি হিন্দুর ভূমি। ভারত ভূমিতে 1000 বছর আগে ভারত ভূমির যে পরিচয় ছিল, 100তে 100টা যে জনজাতি বাস করত, সেই জনজাতির নিশ্চিত আবাসভূমি ভারত। পরিষ্কারভাবে আমি বলে দিচ্ছি। সেখানটাতে আমি মাদ্রাসা থাকবে কি থাকবে না সেই প্রশ্ন আমি তুলছি না, তার কারণ আমি কোনো প্রশাসনিক অধিকর্তা নই। কিন্তু 5000 কিলোমিটার দূরের একটি সভ্যতার শিক্ষা ব্যবস্থা যদি ভারত ভূমিতে থাকতে পারে, তাহলে নিতান্ত এবং একান্তভাবে ভারত ভূমির নিজস্ব শিক্ষা পদ্ধতির অধিষ্ঠান ভারত ভূমিতে থাকতে হবে। আর না হলে স্কুলে যদি হিজাব পরে যাওয়া হয়, হিন্দুর ছেলেরা তিলক কেটেই স্কুলে যাবে, ওটা কেউ মানতে হবে না। হলে বিপদ যার, সে বুঝবে কার বিপদ কি ঘনাচ্ছে। কিন্তু কেন বলছেন যে এটা চক্রান্ত? তার কারণ যেহেতু আমরা যে দ্বিতীয় সংখ্যালঘু বললেন, কারণ 16% সংখ্যাগুরু, 16% ঊর্ধ্বেই হলে সে তো আর সংখ্যালঘু পর্যায়ে থাকে না। এবং আমরা যদি দেখি মাইনরিটির ক্ষেত্রে আমরা যাদেরকে মেনশন করি, যে সংখ্যালঘু সম্প্রদায়কে মেনশন করি, তারা তো সেইভাবে দেখতে গেলে পার্সেন্টেজে অনেকটাই এগিয়ে গেছে। তো সেই তুলনায় খ্রিশ্চান সম্প্রদায় বা আপনি পার্সির কথাই বললেন যে 50,000 নিয়ে পার্সি সম্প্রদায়ও আছে, তো তারা তো সংখ্যালঘু তাহলে দেখতে গেলে। দেখুন, আজকে বৌদ্ধ গুম্ফাগুলো বা যে সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের নিরবচ্ছিন্ন উপাসনা চালানোর চেষ্টা করেছিল, এবং সেগুলো শতাধিক বৎসর ধরে চলছে। কেন চলছে? তার কারণ
তাদের উপরে আক্রমণ হতে পারে এই আশঙ্কাতে তারা তাদের উপাসনার জায়গাগুলো মানুষের হাতের নাগালের বাইরে করবার চেষ্টা করেছে। আজকে দলাই লামাকে দেখুন, আজকে দলাই লামাকে এইভাবে ভারতবর্ষে এসে থাকতে হচ্ছে কেন? দলাই লামাকে, দলাই লামা হচ্ছে তিব্বতীদের সর্বোচ্চ ব্যক্তিত্ব। তার নিজস্ব দেশ তিব্বত আছে, তাকে তার নিজের তিব্বত ছেড়ে ভারতের কাছে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে। তাহলে তার দেশকে, সেই যে বললাম কমিউনিস্ট, তার চক্রান্তে আজকে তিব্বত তার হাত ছাড়া। আমরা দেখেছি আরাকানের রাজা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় হেরে গিয়ে সে ভারত ভূখণ্ডে ছিল, আর রাজা গণেশের কাছে সে আশ্রয় নিয়েছিল। সে সম্ভাব্য বর্তমান যে জায়গা সেটা মালদা এবং তার সারাউন্ডিং এলাকায় শাসন করবার জন্য গেছিল, এবং তার সেনাপতির ছেলে কালাচাঁদ নাম, সেই ব্রাহ্মণের ছেলে, যিনি সকাল সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতেন, সকাল বেলায় মহানন্দা নদীতে তিনি গিয়ে স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে বাড়ি আসতেন। তাকে পরবর্তী ক্ষেত্রে হতে হয়েছে কালাচাঁদ থেকে কালা পাহাড়। আর সেই কালা পাহাড়ের ধ্বংসাত্মক চিহ্ন পুরীর জগন্নাথ মন্দিরে যেমন পাওয়া গেছে, কাশী বিশ্বনাথ মন্দির বেনারসে পাওয়া গেছে। এইভাবে ইন্দোর থেকে হিন্দুর সন্তানকে বার করে নিয়ে গিয়ে সেই সন্তানকে কুপথে বিপথে চালিত করে হিন্দুর উপরে আক্রমণ সারানোর জন্য যে চক্রান্ত হয়েছিল, সেটা বিলুপ্তি হওয়া প্রয়োজন। সেই চক্রান্ত আজকেও চলছে। সেই হিসাবে তিলক কেটে তুমি আসবে না, আস্তে আস্তে তুমি সেকুলার হবে। আর সেই সেকুলারিজমের পথে চলতে চলতে তুমি একদিন হিন্দু বিদ্বেষী হবে, এবং তারপরে হিন্দুর উপরে চরম আঘাত তোমাকে দিয়ে হানানো হবে। আমাদের ভারতবর্ষ তো সেকুলার ভারতবর্ষ, কারণ এটা তো হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়নি, এবং যখন ভাগ হয়েছিল দেশ, এটা তো সেইভাবেই ভাগ হয়েছিল, সেকুলারিজমের দেশ, সেকুলার দেশ। সুতরাং এখানে তো হিন্দু রাষ্ট্র বলে তো এখনো পর্যন্ত সেটাই শিলমোহর লাগেনি। সেকুলারের মানে কি দিদি আমার ঠিক জানা নেই। এটা ধর্ম ঘেঁটে দেওয়া সমাজ না সর্বধর্ম সমন্বয়ের সমাজ? সেকুলার বলতে ঠিক কি বোঝাচ্ছে? একটা হচ্ছে দুধ, দুধের সাথে জল, তার সাথে একটু কেরোসিন, কেরোসিনের সাথে একটু পেট্রোল, তার সাথে একটু ডেটল, এটা দিয়ে ঘেঁটে দেওয়া। আর একটা হচ্ছে বিভিন্ন পাত্রে সমস্ত কিছু দিয়ে একটা থালায় সাজানো থাকবে আলাদা আলাদা। তো সেকুলারের মানে আমি বুঝি না। আমি নিজে সেকুলার না, সেকুলারিজম আমি ফলো করি না। আর আবিধানিকভাবে সেকুলারের একটা অসম্ভব এবং বাজে মানে আছে আমার জানা, সেটাও আমি এখানে বলতে পারছি না। সেই জায়গাটায় দাঁড়িয়ে কেউ যদি সেকুলার ভেবে আনন্দ পায়, তারা পেতে পারে। ভারতবর্ষ চিরকালীনভাবে সর্বধর্ম সমন্বয়ের দেশ ছিল 47 সালের পর থেকে। ভারতবর্ষ সমস্ত ধর্মকে ঘেঁটে নিয়ে চর্বিত চর্বণ করার কোনো সমাজ তৈরি করার স্পৃহা যার ছিল আমার মনে হয় না বি.আর. আম্বেদকরের ছিল। তো কি হচ্ছে এবার? সমাজ তাহলে এইরকম হয়ে গেল কেন? আবার সেই 34 বছরের কথা বলি, কোনো দম্পতির সন্তান হচ্ছে না, ঠাকুরের কাছে প্রার্থনা করে সন্তান পাচ্ছে, আর সেই সন্তানের নাম সে ভারতের যে আমরা দেবতা। ভারতীয় শিক্ষা সংস্কৃতির পরম্পরাতে ভারতীয়রা যার কাছ থেকে উপকার পায়, সূর্যের কাছ থেকে আমরা উপকৃত, তার জন্য আমরা সূর্যের উপাসক। আমরা বায়ুর কাছ থেকে উপকৃত, আমরা তাই বায়ুর উপাসক। পবন দেব আমরা বলি, বরুণ দেব আমরা বলি। তো যাদের যাদের কাছ থেকে হিন্দু সমাজ উপকার পেয়েছে, তার কাছে অবনত চিত্তে তাকে পুজো করি দেবতার জ্ঞানে। আর সেই জায়গাটাতে আমরা বৃক্ষকেও পূজা করি, আমরা গরুকেও পূজা করি। কমিউনিস্টদের বক্তব্য হচ্ছে
গো যদি মাতা হয়, পিতা তাহলে কে? তো এদের কালচারে এরা ওই বুদ্ধি নিয়ে যে দম্পতি এইরকম সন্তান বিভিন্ন দেবকাঙ্ক্ষা করে সন্তান পেয়েছে আর সেই দেব দেবতার নামে সে তার সন্তানের নামকরণ করছে, আমরা কি দেখতে পাচ্ছি? হয়তো কোনো দম্পতি ভগবান বুদ্ধের কাছে উপাসনা করে বা ভগবান বুদ্ধের কাছে তার সন্তান আকাঙ্ক্ষা করে সন্তান পেয়ে তার পুত্রের নাম রেখেছে বুদ্ধ। কেউ হয়তো সূর্যদেবের উপাসনা করে তার সন্তানের নাম রেখেছে সূর্য। কেউ হয়তো ভারতীয় সভ্যতার একটি পরম্পরা হচ্ছে বিনয় প্রকাশ, তো বিনয় এই প্রকাশ করবার জন্য যে আমরা অবনত থাকি আর সেই জন্য বিনয়ের প্রতিভূ হিসাবে সন্তানের নাম রাখছে বিনয়। বা আপনি কৃষ্ণ নামে শতরূপ নাম হচ্ছে, আমার শ্রীকৃষ্ণের যে ডাক হরে কৃষ্ণ নাম, সেই নামে কোনো সন্তানের নাম হরে কৃষ্ণ হচ্ছে। আর তারা তাদের পিতামাতার অস্মিতা, তার পিতামাতার চিন্তন ধুলায় লুটিয়ে দিয়ে এতটা কুলাঙ্গার বলছে আমি কমিউনিস্ট, আমি সেকুলার, বাবা নাম রেখেছে বুদ্ধ, তো কি হয়েছে, আমি সেকুলার। তো বাবা মা নাম রাখছে মাতা সীতা এবং পরম পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের নামে, সেটাকে সে অবজ্ঞা করে ধুলায় লুটিয়ে দিয়ে বাবা মায়ের অস্মিতাকে নিজেকে কি জাহির করার চেষ্টা করছে জানি না। সভ্যতা বংশানুক্রমিকভাবে এবং পরম্পরাগতভাবে তৈরি হয়, হঠাৎ করে বিশাল শিক্ষিত কেউ হয় না। শিক্ষার একটা যোজনা থাকে বংশ পরানুক্রমিক, সেইভাবে হঠাৎ করে বড় লোক হতে পারে, হঠাৎ করে কোনো সভ্যতা করতে পারে না, কোনো শিক্ষার চর্চা হতে পারে না, তার একটা অ্যাটমসফিয়ার থাকতে হয়। আর সেখানে দাঁড়িয়ে এরা এদের পিতৃপুরুষদেরকে তুচ্ছ করে দিচ্ছে, তাদের অস্মিতাকে এরা পদদলিত করে নিজেরা বড় বড় সেকুলার হয়ে কি বলতে যাচ্ছে নিজেরাই বোঝে না। তো তারা আমার দেশের অস্মিতাকে কি বলবে, তার পরিবার তারা রাখতে পারে না। আমি একজনকে চিনি, তার বাবা মা তার নাম রেখেছিল ভগবান বুদ্ধের নাম। তার পৈতৃক বাড়ি শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট লোকাল ধরে রানাঘাটের দিকে যেতে গেলে পালপাড়া বলে একটি ছোট্ট স্টেশন পড়ে, তার ঠিক আগেই রেলগেট পড়ে, এই প্ল্যাটফর্ম লাগানো, তার ঠিক আগেই একটা বাড়ি আছে বাঁদিকে ভট্টাচ বাড়ি, সেটা ওদের আদি বাড়ি। ওই বাড়িতে ওই ভদ্রলোক ঢুকতে পারে না, ওই বাড়িতে ওই ভদ্রলোক ঢুকতে পারে না, ওটা তার আদি বাড়ি, পূর্বপুরুষের বাড়ি। হ্যাঁ, ওই কলকাতায় কোন একটা গাছতলায় নাকি কি গাছতলার নাম দিয়ে একটা রাস্তার নাম আছে, সেখানে ওনাকে থাকতে হয়। এই হচ্ছে গিয়ে সেকুলার তার অবস্থা। আর সেখানটাতে দাঁড়িয়ে তারা নিজের পারিবারিক সংস্কার সংস্কৃতি বোঝে না, তো আমার দেশের সংস্কার সংস্কৃতি তারা কি বুঝবে? তাদের জন্মই হয়েছে সবকিছু নষ্ট করার জন্য। জয়ন্তদা, এখানে আমি একটা শেষ প্রশ্নে যাব, যে আপনি একটু আগেই বললেন না যে হিন্দুদের একত্রিত হতে হবে বা হিন্দুদের বুঝতে হবে। সম্প্রতি একটি ঘটনা, সেটাও কিন্তু খুব ভাইরাল, এবং যে ঘটনাটার পরবর্তীকালে জি বাংলার মতন একটি প্রথম সারির মানে মাধ্যমকে, সেখান গিয়েও কিন্তু সেই প্রথম সারির একটা জনপ্রিয় অনুষ্ঠান থেকে সুদীপ্তাকে বাদ দিতে হলো। এই যে মানে আমরা যে কথাটা বলছি হিন্দু বা সেকুলার, তিনি গিয়েছিলেন বাংলাদেশ এবং সেখানে গিয়ে একজন হিন্দু মহিলা হয়ে গোমাংস রান্না করা শেখান। এবং শুধু তাই নয়, আমাদের যেটা হিন্দু ধর্মের বা হিন্দুদের যে আতিথেয়তা, যে আপ্যায়ন আমরা যেটা বলে থাকি, যেটা করে থাকি, সেই আতিথেয়তা বা আপ্যায়নকে নিয়েও তিনি খুব কটূক্তি এবং কুরুচিকর মন্তব্য করেন। তাহলে যেখানে একটি দেশ থেকে অন্য দেশে গিয়ে নিজের দেশকে অসম্মান করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই হিন্দুদের থেকে আপনি কি আশা করতে পারেন, বা কিভাবে আপনি এই হিন্দুদের একত্রিত করবেন? এই লড়াইটা তো অনেক বড় লড়াই, কিভাবে সমাজ সংস্কার করবেন? দেখুন, সমাজ সংস্কারের জন্য প্রথমেই একটা কথা বলি, ইসলাম যিনি পালন করেন তিনি মুসলমান,
হিন্দুত্ব যিনি পালন করবেন তিনি হিন্দু। যাকে তাকে হিন্দু বলে চালাবেন না দিদি। সমাজে এবং এই সকল যারা সেকুলার, তাদের বক্তব্য হচ্ছে সব রক্তই তো এক, আলাদা করা তো যায় না। তা মানুষের রক্ত কুকুরের রক্তও এক। তাহলে ভাই তোমার যদি পরিবারে কারোর কোনোদিন রক্ত লাগে, আমি কুকুরের রক্ত নিয়ে যাবো বোতল বোতল, তুমি তাই দিয়ে দিও, তখন তুমি বাঁচতে যাবে কেন ভাই? কুকুরের রক্ত তো মানুষের শরীরে যায় না। আর হিন্দুত্ব পালন না করলে সে হিন্দু হয় না। আপনি কোনো মুসলমান পরিবারে সেকুলার দেখবেন না। হিন্দুদের দায় পড়ে গেছে যেন সেকুলারকে হিন্দু বানানো। তো ওদের ভাষাতে ওদেরকে বলুন। মনুষ্য সমাজ 3 ধরনের হতে পারে, ওদের বক্তব্য ওরা 2 ধরনের বলে, নারী আর পুরুষ। তো অ্যাকচুয়াল তো নারী পুরুষ নয়, তৃতীয় লিঙ্গও একটা থাকে। মনুষ্য সমাজে 3টে ভাগ, নারী, পুরুষ আর তৃতীয় একটি লিঙ্গ। তৃতীয় লিঙ্গের মানুষদেরকে তারা হিজড়া বলতে শিখিয়েছে। কি কারণে? তারা না মুসলমান, না তারা হিন্দু হতে পারছেন না। কিন্তু যাদবপুরে আপনি কি দেখেছেন? আমি একটু ইন্টারাপ্ট করি। আপনি বলেন সবাইকে আপনি হিন্দু বলবেন না, কিন্তু চ্যাটার্জি, ব্যানার্জি, তাদের বন্দ্যোপাধ্যায়, যেটা আভিজাত্য হিন্দুদের, চট্টোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায়, তারা ব্রাহ্মণ, তারা হিন্দুকে ক্যারি ফরওয়ার্ড করছে, তারা হিন্দু সমাজকে ক্যারি ফরওয়ার্ড করছে। তাদেরকে তো আমরা হিন্দু বলেই শনাক্ত করবো বা আইডেন্টিফাই করবো, তাই না? বাবা মার কুলাঙ্গার পুত্রকে আপনি কি আইডেন্টিফাই করবেন? কুলাঙ্গার হিসেবে আইডেন্টিফাই করুন। ওই যে বললাম, বাবা নাম রেখেছে বিনয়, বাবা নাম রেখেছে হরে কৃষ্ণ, বাবা নাম রেখেছে সীতারাম, সেই কুলাঙ্গার সন্তান। শতরূপ নাম, সেই কুলাঙ্গার সন্তান বলছে আমি হিন্দু না, আমি সেকুলার। তা কুলাঙ্গারকে কুলাঙ্গার বলুন, হিন্দু কেন বলতে যাবে? নাম ধরে আমি বলছি, বাবা মা ঠাকুর দেবতার নামে নাম রাখছে, সে তার বংশগতিকে উপেক্ষা করছে, করে নিয়ে সে এরকম বলছে। তো ঘটনা হচ্ছে যে হওয়ার তাই হবে। আপনি মানলে মানবেন, কুপথে যাবেন। ধর্মকে রক্ষা করতে গেলে ধর্মকে ধরে রাখতে, যে রাখে না রাখে না। তাহলে বলছেন আমাদের সমাজের বুদ্ধিজীবীদের একাংশও কি তাহলে কুলাঙ্গারের জায়গায় দাঁড়াচ্ছে? বুদ্ধিজীবী তো বিক্রি হয়। তুমি আসবে বলেই গান বন্ধ। আজকে বলছে কি শৈশব চুরি করে নিয়ে যাচ্ছে, যৌবনও তো চুরি করে নিয়ে গেছে, গান নাই। তাহলে তারা কি বিক্রি হচ্ছে না? যে শৈশব চুরি হলে গান বাজতে পারে, সে যৌবনকালে চাকরি চুরি হয়ে গেলে গান বাজতে পারছে না। তিনি বলছেন আস্তে আস্তে টাকা ফেরত দিন, টাকা ফেরতটা না হওয়াতে তিনি গান বাজছেন না। আমি কি বলবো? একদম শেষেই যাব, হিন্দুদের নিয়ে একত্রিত হওয়ার পরিকল্পনাটা কি, মানে লড়াইটা ঠিক কোন জায়গা থেকে শুরু? আমার একটা গান মনে পড়ছে, জাগরে জাগরে জাগো হিন্দু, মহাসিন্ধু পারের ওই অমর জাতি, জাগো সুপ্ত দেশভক্ত, বলো ভারতবাসী সব আমার জ্ঞাতি, হাতে তুলে নাও সবে খড়গ, শত্রুর মুখোমুখি লড়গ, বলো এদেশ আমার, আমার মাটি। রাস্তায় নেমে লড়াই হবে। আমরা বীর রানা প্রতাপের বংশধর, আমরা শিবাজির বংশধর, আমরা ঘরের কোণে লুকিয়ে থাকার ছেলে নই। আজকে 2011 সালের পর থেকে 2024 সাল, 13 বছর, লাস্ট 5 বছরে আর সেরকম ভাবে কোনো দাঙ্গা হয়নি, কিন্তু প্রথম 5 বছরেই 18টা দাঙ্গা হয়েছে। যে সমস্ত হিন্দুর সন্তান রাস্তায় নেমেছে তাদের কুর্নিশ, আবার লড়াই হবে, রাস্তাতেই দেখা হবে। অসংখ্য ধন্যবাদ জয়ন্তদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।